মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনের নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব উত্তরা এবং অভিমন্যুর বিবাহ হতে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। রাজকুমার উত্তরের থেকে পাণ্ডবদের প্রকৃত পরিচয় জানতে পারলেন মহারাজ বিরাট। না জেনে পাণ্ডব তথা সম্রাজ্ঞী দ্রৌপদীর অপমানের কষ্টে মহারাজ বিরাট ব্যথিত হয়ে পড়লেন। রাজকুমারী উত্তরার সাথে সব্যসাচীর বিবাহের প্রস্তাব করলেন তিনি। অর্জুন সবিনয় প্রত্যাখ্যান করে নিজের পুত্র অভিমন্যুর সাথে উত্তরার বিবাহ প্রস্তাব করলেন। সকলে উৎফুল্ল চিত্তে সেই প্রস্তাব মেনে নিলেন। স্বয়ং কৃষ্ণের সভাপতিত্বে উত্তরা ও অভিমন্যুর বিবাহ সমাধা হল। কৃষ্ণকে মধ্যস্থলে অধিষ্ঠান করিয়ে পাণ্ডবগণ এবার তাঁদের আত্মীয়গণ মন্ত্রণায় বসলেন। তারপর কি হলো? বাসুদেব বললেন, সভায় উপস্থিত সকলে আপনারা ইতিপূর্বের ঘটনাবলী সম্পর্কে অবগত। গান্ধার নরের শকুনি নিজের শঠতার দ্বারা আর কূট পদ্ধতিতে অন্যায় দূত ক্রীড়ার দ্বারা পাণ্ডবদের সকল সম্পত্তি হরণ করেছেন। পাণ্ডবদের বাধ্য করেছেন 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাসের দুর্বিষহ কষ্ট ভোগ করতে। পাণ্ডবরা সর্বদাই ধর্মের পথেই চলেছেন, তাই এই 13 বৎসরের অশেষ কষ্ট তারা হাসি মুখে মেনে নিয়েছেন। কিন্তু আর নয়, এবার তাদের হৃত রাজ্য সম্পদ সকলেই ফিরে পাওয়া উচিত। সম্রাট যুধিষ্ঠির ন্যায়পরায়ণ, ক্ষমাশীল। তিনি এত কষ্ট সহ্য করেও কৌরবদের প্রতি কোনো বৈরিতা পোষণ করেন না। এখন আপনারা বলুন, এমতো অবস্থায় কি করণীয়? করণীয় এখানে একটাই বাসুদেব, আর তা হলো যুদ্ধ। সভায় উপস্থিত পাঞ্চাল যুবরাজ ধৃষ্টদ্যুম্ন বললেন, অনেক অন্যায় হয়েছে। এতদিন কেবল সম্রাট যুধিষ্ঠিরের সত্যনিষ্ঠার জন্যই আমরা নিশ্চুপ ছিলাম। আর তাছাড়া এখন মৎস্যরাজ্যের সেনাবাহিনীও আমাদের পক্ষে আছে। তাই আমি প্রস্তাব দিচ্ছি যে সম্মিলিতভাবে হস্তিনাপুর আক্রমণ করে আমরা দুর্যোধনকে পরাস্ত করে পাণ্ডবদের হৃত সম্পদ উদ্ধার করে আনি। না ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন, শান্তস্বরে বললেন যুধিষ্ঠির, আমি এখনও মনে করি যুদ্ধ আমাদের কাছে অন্তিম বিকল্প। আমি হিংসার বিনিময়ে দেবরাজ ইন্দ্রের রাজ্যও আশা করি না। আমি শান্তির প্রস্তাব দিতে চাই। দুর্যোধন যদি আমাদের 5টি গ্রামও প্রদান করে তাতেও আমি খুশি থাকব। কিন্তু হস্তিনাপুর আমাদের স্বগৃহ, স্বজনদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা আমি করতে পারবো না। সম্রাট ঠিকই বলেছেন যুবরাজ, বললেন বাসুদেব। তাছাড়া দুর্যোধনের মন অতিশয় কুটিল। সে এই বিষয়ে কি ভাবছে তা না জেনে আমাদের কোনোই হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই উচিত। আমি প্রস্তাব করছি যে কোনো ধার্মিক সদ্বংশীয় ন্যায়শীল ব্যক্তিকে দূত হিসাবে হস্তিনাপুরে প্রেরণ করা উচিত, যিনি দুর্যোধনের সাথে আলোচনা করে পাণ্ডবদের যথোচিত সম্পদ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে উপায় করতে পারেন। কিন্তু বাসুদেব, ধৃষ্টদ্যুম্ন সঠিক বলছেন, বললেন যাদববীর সাত্যকী। দুর্যোধন কপট স্বভাবের। সে নিজে কপটতা ও ছলের সাহায্য নিয়ে সম্রাট যুধিষ্ঠিরকে পরাস্ত করে তার রাজ্য জয় করে নিজের অধিকারে রেখেছে। ও পাণ্ডবদের শত্রু বলে মনে করে। সভায় উপস্থিত কেউই কি নিশ্চিতভাবে বলতে পারেন যে ও বিনা বাক্যব্যয়ে পাণ্ডবদের হৃত রাজ্য ফিরিয়ে দেবে? না বাসুদেব, তাও দেবে না। ওই নিষ্ঠুর স্বভাবের ব্যক্তির কাছে অনুনয় করা আমাদের পক্ষেই অগৌরবের। ঠিক আছে, দূত প্রেরণ করা হোক। যদি দুর্যোধন মিষ্ট বাক্যে নিজের ভুল বুঝতে পেরে পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দেয়, খুব ভালো। নচেত আমি স্বয়ং নিজের সৈন্য নিয়ে যুবরাজ ধৃষ্টদ্যুম্নের সাথে যুদ্ধযাত্রা করব। সঠিক কথা বলেছেন আপনি সাত্যকী, বললেন মহারাজ দ্রুপদ। দুর্যোধনের মতো মন্দবুদ্ধি মানুষের থেকে নীতিজ্ঞান আশা করাই বৃথা। আর মহারাজ ধৃতরাষ্ট্রও তার পুত্রের বিপক্ষে যাবেন না। কাজেই আমি প্রস্তাব দিচ্ছি যে আমার সভাপুরোহিত হস্তিনাপুরে দূত হিসাবে যাবেন ও আমাদের প্রস্তাব কৌরব পক্ষকে শোনাবেন। কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের মিত্র রাজ্যের কাছেও দূত প্রেরণ করব সৈন্য সংগ্রহের জন্য, কারণ আমার বিশ্বাস দুর্যোধনও তাই করবে। রাজারা যে পক্ষে নিমন্ত্রণ আগে পাবেন সেই পক্ষেই বেশি বলশালী হবেন। কাজেই আমাদের ত্বরান্বিত হওয়া উচিত। উচিত বাক্য মহারাজ, বললেন শ্রীকৃষ্ণ। আমরা যাদবরা পাণ্ডব এবং কৌরব দুই পক্ষেরই আত্মীয়, তাই আমরা এই মুহূর্তে আপনাদের সৈন্যের সাথে যোগদান করতে পারবো না। তবে হ্যাঁ, মহারাজ দ্রুপদ, আপনি সঠিক বলেছেন। আপনি আচার্য দ্রোণ এবং কৃপের সখা। আপনি জ্ঞানবৃদ্ধ। কাজে আপনি দূতকে শিখিয়ে দিন যে তাকে কি বলতে হবে। যদি দুর্যোধন মোহের বশে শান্তি কামনা না করেন, তখন আপনি দ্বারকাতে দূত প্রেরণ করবেন। এখন আমরা স্বরাজ্যে ফিরে যেতে ইচ্ছা করি।
কৃষ্ণ সকলের থেকে বিদায় নিয়ে দ্বারকায় ফিরে গেলেন। তখন মহারাজ দ্রুপদ নিজের রাজপুরোহিতকে আহ্বান করে বললেন, ব্রাহ্মণদেব শুনুন, আপনি সকলেই জানেন দুর্যোধনের সাথে ন্যায় আলাপে কোনোই ফল হবে না। আপনি হস্তিনাপুরে গিয়ে মহারাজ ধৃতরাষ্ট্রকে আমাদের বার্তা জানাবেন। আমি নিশ্চিত মহামন্ত্রী বিদুর আমাদের প্রস্তাব সমর্থন করবেন। তিনি ন্যায়পরায়ণ। আশা করি ভীষ্ম, দ্রোণ এবং কৃপও আমাদের প্রস্তাবে সম্মত হবেন, কারণ তাঁরাও এই অন্যায়ের অবসান চান। যদি কুরু বৃদ্ধরা আমাদের প্রস্তাবে সম্মত হন, তাহলে দুর্যোধনও সৈন্য সংগ্রহ করতে অপারগ হবে। তখন আমাদের প্রস্তাব না মেনে নিয়ে তার আর কোনো উপায় থাকবে না। মহারাজ দ্রুপদের থেকে নির্দেশ পেয়ে পাঞ্চাল রাজপুরোহিত নিজ শিষ্যদের নিয়ে হস্তিনাপুর গমন করলেন। পাণ্ডবদের এই সকল মন্ত্রণার কথা দুর্যোধন গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন, তাই তিনিও উদ্যোগী হলেন সৈন্য সংগ্রহে। কৃষ্ণ দ্বারকায় ফিরে গেছেন জানতে পেরে দুর্যোধন স্বয়ং অল্প কিছু সৈন্য নিয়ে দ্বারকার দিকে যাত্রা করলেন। যাদবশ্রেষ্ঠ বলরাম তার অস্ত্রগুরু। গদা যুদ্ধের পাঠ নিয়েছেন তিনি বলরামের কাছে। নিজের শিষ্যের এহেন প্রয়োজনের সময় গুরু কি তাকে বিমুখ করবেন? না, নিশ্চয়ই তিনি দুর্যোধনকে সাহায্য করবেন। কিন্তু বাসুদেব, তিনি তো চিরকালই পাণ্ডবদের সমব্যথী। কৃষ্ণের অধীনে থাকা 10 কোটি যাদব সৈন্য, যারা বীরত্বে সর্বশ্রেষ্ঠ, নারায়ণী সেনা নামে বিখ্যাত সেই সৈন্যদল যদি তিনি লাভ করতে পারেন, তাহলে যুধিষ্ঠির এমনিতেই ভীত হয়ে পড়বে। আর স্বয়ং গুরুদেব যদি আদেশ দেন, কৃষ্ণ তাকে প্রত্যাখ্যান করতে পারবেন না। গুরুদেবকে সম্মত করাতেই হবে। এইসব ভাবতে ভাবতে দুর্যোধন চলতে লাগলেন দ্বারকার দিকে। এদিকে সেই একই সময়ে কুমার অর্জুনও দ্বারকায় গমন করলেন সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে। তবে তিনি দুর্যোধনের মতো অত কূট চিন্তা করলেন না। কৃষ্ণ তার সখা, পরম সুহৃদ। জীবনের সকল কার্যেই তিনি এই মানুষটির মার্গদর্শন অনুসারেই চলেন। কৃষ্ণ নিশ্চয়ই তাকে কোনো উচিত পথ প্রদর্শন করবেন। এই ভাবতে ভাবতে অর্জুনও দ্বারকায় এসে পৌঁছলেন। দুর্যোধন ও অর্জুন একই সময় দ্বারকায় এসে পৌঁছলেন। দুজনেই দুজনকে দেখে বিস্মিত হলেন। বুঝতে পারলেন একে অন্যের মনের ইচ্ছা। যে সময় তারা কৃষ্ণের বাসভবনে এসে পৌঁছলেন, সেই সময় কৃষ্ণ নিদ্রিত ছিলেন। তাই দুর্যোধন বাসুদেবের মস্তকের নিচে একটি উত্তম স্বর্ণাসনে আসীন হলেন। অর্জুন কিন্তু কোনো আসনে বসলেন না। তিনি নিদ্রিত বাসুদেবের পায়ের কাছে ভূমিতে বসলেন। কিয়ৎক্ষণ পর কৃষ্ণের নিদ্রা ভঙ্গ হলে তিনি সর্বপ্রথম অর্জুনকে নিজের পায়ের কাছে ভূমিতে উপবিষ্ট দেখে বিব্রত হয়ে বললেন, আরে পার্থ, নিচে বসে আছো কেন? তুমি এসো, আমার এই শয্যায় বসো। তুমি এসেছো আর আমাকে জানাওনি কেন? না মাধব, আপনি নিদ্রিত ছিলেন, তাই আপনার নিদ্রায় আমি বাধা উৎপন্ন করতে চাইনি, স্মিতহাস্যে বললেন অর্জুন। আর তাছাড়া যুবরাজ দুর্যোধনও এখানে উপস্থিত আছেন। অর্জুনের কথায় কৃষ্ণ পিছনের দিকে দৃষ্টিপাত করে স্বর্ণাসনে অধিষ্ঠ দুর্যোধনকে দেখলেন। দুর্যোধন কোনরূপ সম্বোধনের বাহুল্য না করেই বললেন, বাসুদেব, আমি এখানে এসছি তা তো তুমি জানোই। আগামী যুদ্ধে আমি তোমার সাহায্য কামনা করি। অর্জুন আর আমি দুজনেই যাদব বংশের আত্মীয়। আমি বয়োজ্যেষ্ঠ, আর সর্বাগ্রে আমিই এখানে এসেছি। তুমি আমার প্রস্তাবে সম্মত হও। যুবরাজ, আপনি সর্বাগ্রে এসেছেন তা নিয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু নিদ্রা থেকে উঠে আমি সর্বপ্রথম অর্জুনকেই দেখেছি, আর অর্জুন এখানে সর্বকনিষ্ঠ। কনিষ্ঠের অভিলাষ পূর্ণ করাই আগে উচিত, বললেন কৃষ্ণ। তারপর অর্জুনকে উদ্দেশ্য করে তিনি বললেন, সব্যসাচী, আমার নারায়ণী সেনার কথা তুমি তো জানোই। আমি স্থির করেছি যে এই যুদ্ধে আমার সেনা আর আমি দুই বিপরীত পক্ষে থাকব। একদিকে আমার অপরাজেয় সেনা, অন্যদিকে আমি সম্পূর্ণ নিরস্ত্র, যুদ্ধে অনিচ্ছুক একাকী মানুষ। এবার তুমি বলো, তুমি কী প্রার্থনা করো? ভালো করে বিবেচনা করে উত্তর দাও। আমার নারায়ণী সেনা যে পক্ষে থাকবে, সেই পক্ষের জয় অবশ্যম্ভাবী। অন্যদিকে আমি কেবল উপদেষ্টা রূপেই যুদ্ধক্ষেত্রে থাকব। না আমি সুদর্শন ধারণ করব, না আমি কৌমোদকী ব্যবহার করব, না আমি আমার সারঙ্গ ধনুর প্রয়োগ করব। বলো অর্জুন, কি চাও? মাধব, আমার প্রার্থনা খুবই সরল। আমি কোনোই সেনার সাহায্য চাই না। যে পক্ষে আপনি আছেন সেই পক্ষেই আমি থাকব। আপনি যুদ্ধে অস্ত্র ধারণ করুন বা না করুন, তাও আপনার মার্গদর্শন আমি কামনা করি। আমি আপনাকে প্রার্থনা করছি কেশব, করজোড়ে বললেন অর্জুন। উত্তম পার্থ, তোমার প্রার্থনা মঞ্জুর করলাম আমি। যুদ্ধে আমি পাণ্ডব পক্ষে থাকব, উপদেষ্টা হিসাবে। তার অর্থ, যুবরাজ দুর্যোধন, আপনি আমার নারায়ণী সেনার অধীশ্বর হলেন। আমার নারায়ণী সেনা আমারই সমান বলশালী। আগামী যুদ্ধে আমি আপনার সফলতা কামনা করি, হাস্যমুখে বললেন কৃষ্ণ। উৎফুল্ল চিত্তে দুর্যোধন এবার উপস্থিত হলেন গুরুদেব বলরামের গৃহে। বলরাম বললেন, কানাইকে আমি বারংবার স্মরণ করে দিয়েছিলাম যে তোমাদের আর পাণ্ডবদের সাথে আমাদের সমান সম্পর্ক, তাই পক্ষপাতিত্ব আমরা করতে পারি না।
কিন্তু ও যা সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতাও আমি করতে পারি না। বেশ, আমার প্রতিজ্ঞা শোনো তুমি। আমি এই যুদ্ধে কারোর পক্ষেই যোগদান করব না। তুমি বীর চূড়ামণি, ক্ষাত্রধর্ম অনুসারে যুদ্ধ করে বিজয়ী হও, এই কামনাই করি। কৃষ্ণকে বশীভূত করেছেন এই ভেবে দুর্যোধন মহানন্দে যাদববীর কৃতবর্মার কাছে গেলেন এবং তার থেকেও এক অক্ষৌহিণী সেনা লাভ করে হৃষ্টচিত্তে হস্তিনাপুর ফিরে এলেন। কৃষ্ণ এবার অর্জুনকে জিজ্ঞাসা করলেন, পার্থ, তোমার কি মনে হয় তুমি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিলে? আমার সৈন্য পেলে সম্রাট যুধিষ্ঠিরের মঙ্গলই হতো। আমি নিরস্ত্র অবস্থায় যুদ্ধে তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? তুমি একটু বিবেচনা করতে পারতে। মাধব, আমি বিবেচনা করেই আপনাকে প্রার্থনা করেছি, হাস্যমুখে বললেন অর্জুন। নারায়ণী সেনা অপরাজেয় হলেও তাদের সেনাপতি ভিন্ন, তারা দিশাহীন। জীবনের সর্বক্ষেত্রে আমি আপনার থেকে মার্গদর্শন প্রার্থনা করেছি, তাই একটি যাচনা করতে চাই কেশব, আমাকে বিমুখ করবেন না কৃপা করে। পার্থ, তোমাকে অদেও আমার কিছুই নেই ভ্রাতা। বলো, কি যাচনা তোমার? বললেন কৃষ্ণ। আসন্ন যুদ্ধে আপনি আমার রথের সারথি হন মাধব, আমার অগ্রে অধিষ্ঠান করে আমাকে মার্গদর্শন করুন, বললেন অর্জুন। নিশ্চয়ই অর্জুন, মনে রেখো এই যুদ্ধে তোমাকে এমন অনেক কার্য করতে হতে পারে যা হয়তো প্রচলিত ধর্মানুসারে উচিত নয়, কিন্তু যতক্ষণ আমি তোমার রথের সারথি থাকব, আমি তোমার রথ আর তোমাকে সত্যের পথে চালনা করব। অর্জুন উৎফুল্ল হয়ে সম্রাট যুধিষ্ঠিরের কাছে ফিরে গেলেন। কিছুদিন পর কৃষ্ণ এবং সাত্যকী যুধিষ্ঠিরের পক্ষে যোগদান করলেন। কূটনীতির পথ খোলা রাখলেও যুযুধান দুই পক্ষ, পাণ্ডব এবং কৌরবগণ নিজ নিজ শক্তি বৃদ্ধিতে মগ্ন হয়ে আছেন। মহারাজ দ্রুপদের দূত হয়ে পাঞ্চাল রাজপুরোহিত এসে পৌঁছলেন হস্তিনাপুরে। কুরুবৃদ্ধরা আসন্ন যুদ্ধের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়লেন। দুর্যোধন কি সন্ধি প্রস্তাব মানবেন? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।